গাজায় যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় শুরু, পুরো আয়োজন দেখতে ট্রাম্প সশরীরে পৌঁছে গেলেন ইসরায়েলে। আবারও রাজপথে 7 কলেজের শিক্ষার্থীরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আইন কার্যকরের দাবি, পুলিশের লাঠি পেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। কেউ কেউ 71 ভুলানোর চিন্তায় ব্যস্ত বলেছেন মির্জা ফখরুল। নাশকতার এক মামলায় আব্বাস রিজভী সহ বিএনপির 167 নেতাকর্মীর দায়মুক্তি। জনমতে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে এগিয়ে বিএনপি, রংপুরে জামাত ও বরিশাল বিভাগে আওয়ামী লীগ। ইনোভেশনের জরিপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর কাঙ্ক্ষিত বন্দি বিনিময়ও শুরু হলো। দিনের শুরুতেই 7 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পথে বিমানে বসে টেলিভিশনে লাইভ জিম্মি মুক্তি দেখেন। পরে ইসরায়েলে পৌঁছে মূল আয়োজনে অংশ নেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আওতায় গাজায় শুরু হলো ইসরায়েল ও হামাসের বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরায়েলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় সদ্য মুক্তি পাওয়া জিম্মিদের। এদিকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরায়েলে আসা। বিমানে বসেই তিনি সরাসরি দেখেন জিম্মিদের মুক্তি পাওয়ার আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরায়েল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। এতে উপস্থিত থাকবেন মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। শান্তি আলোচনায় গাজা যুদ্ধবিরতির চুক্তিতে সই করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টার দিকে 7 কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষার্থীদের ঠেকাতে সড়কে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এ সময় নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, সরকার 7 কলেজকে একত্রিত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিলেও প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করা হয়নি। অধ্যাদেশ না দিলে আরও কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। চলতি বছরের 26 মার্চ সরকার ঢাকা ইডেন, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানীর 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন দ্রুত কার্যকরের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি আজ। 7 কলেজ থেকে আলাদা আলাদাভাবে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে সমাবেশ করবেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির এখনকার অবস্থা কেমন দেখছেন, আর আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে কি বলছেন? ধন্যবাদ জেবা। 7 কলেজকে একত্রিত করে সরকার যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ঘোষণা করেছে এবং সেটির অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু 7 কলেজের সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা তারা আজকে সকাল 11:30টা থেকে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে তারা যেটি জানিয়েছেন যে তারা আজকের মধ্যে একটা ডিসিশন চাচ্ছেন যে তাদের অধ্যাদেশটি কবে নাগাদ জারি করা হবে। এই কারণে তারা 3টি তারিখ নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ 14, 15 এবং 16 অক্টোবর, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তাদের যে অধ্যাদেশটি সেই অধ্যাদেশটি জারি করা হবে এবং আজকে তারা যে অবস্থান এখানে এসে সরকারের কোনো প্রতিনিধি কিংবা কোনো দল
তারা এসে এখানে তাদেরকে নিশ্চিত করবেন যে 3 দিনের মধ্যে তাদের অধ্যাদেশটি জারি করা হবে। এবং তারা এও বান্ডিং দিচ্ছে যে তারা কিন্তু সরকারের কোনো প্রতিনিধির ডাকে তারা শিক্ষা ভবন বা সচিবালয় অভিমুখে তারা যাবেন না, এবং তাদের যে কথাবার্তা তারা এই রাজপথে এসে তারা সেই সমাধান চাচ্ছেন। এবং এখানে এসে অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা যে অবস্থান নিয়েছেন তাদের সেই কর্মসূচিতে এসে সরকারের পক্ষ থেকে জানানো হবে যে 14, 15, 16 এই 3 দিনের যে কোনো দিন তাদের যে অধ্যাদেশটি সেটি জারি করা হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা এও বলেছেন যে তাদের এই আন্দোলনের কারণে যে ভোগান্তির সৃষ্টি হবে সেটির জন্য তারা বিন্দুমাত্র দায়ী থাকবেন না এবং এই সকল দায়ভার সরকারকে নিতে হবে। অর্থাৎ আন্দোলন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলনে আছেন, তাদের প্রায় 2 লাখের মতো শিক্ষার্থী। তার দাবি একটাই, তাদেরকে একত্রিত করে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে সেটির অধ্যাদেশ আজকের মধ্যে জারি করতে হবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি 7 কলেজের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী জিয়া খানের কাছ থেকে। বাড়ি ভাড়ার প্রদান, চিকিৎসা উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের 3 দফা দাবি মানা না হলে তা 1 দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের নিয়ে টালবাহানা করছে। সারা দেশে 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। সকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের লাগাতার কর্মসূচির সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে। ফয়েজ, শিক্ষকদের আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে? ন্যায্য অধিকার আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক এবং কর্মচারীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের 3 দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি করার দাবিতে তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন তাদের যেই যৌক্তিক দাবি নিয়ে গতকাল প্রেস ক্লাবে তারা আন্দোলন করেছিলেন, কর্মসূচি করেছিলেন, সেখানে পুলিশ বেপরোয়াভাবে তাদের উপর আক্রমণ করেছে, তাদের উপর হামলা করেছে, তাদের উপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে এমন অভিযোগ করেছেন তারা বলছেন যে সকল পুলিশ সদস্য তাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা বলছেন কোনো সভ্য দেশে এভাবে শিক্ষকদের উপর পুলিশ হামলা চালাতে পারে না। পুলিশ স্বৈরাচার শেখ হাসিনার আমলেও এই ধরনের হামলা চালায়নি বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন তাদের যেই বিক্ষোভ সমাবেশ ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে, শিক্ষকরা বারবারই দাবি তুলছেন তাদের 3টা দাবি। একটি হচ্ছে প্রজ্ঞাপন জারি করা, আরেকটি হচ্ছে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা। এই 3টি দাবি যদি পূরণ না হয় তারা রাজপথ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই শিক্ষকদের এই দাবি মেনে নিতে পারেন। সরকার শিক্ষকদেরকে অবহেলা করছেন বলেই তাদের এই দাবি মেনে নিচ্ছেন না এবং শিক্ষা সচিব সহ এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যেকেরই পদত্যাগ তারা দাবি করছেন। তারা বলছেন শিক্ষক মানুষ গড়ার কারিগর, এই মানুষ গড়ার কারিগরদের উপর যেভাবে হামলা করা হয়েছে এটি ন্যাক্কারজনক, এটি কোনো সভ্য দেশে হতে পারে না। তারা বারবার স্লোগান দিচ্ছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য এবং তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য তারা যে কর্মসূচি দিয়েছেন তারই ধারাবাহিকতা আজকেই একেবারে গোটা বাংলাদেশের সকল স্কুল। ধন্যবাদ আপনাকে। যেহেতু আন্দোলন এখনো চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সোমবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা
তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু করব হয়, দলকেই চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো এই যে গোবিন্দ বাবু আজকে 4 নম্বর জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না, যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আসার জন্য, এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নেই। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 167 নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাবির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেয়। আদালত অব্যাহতি দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন সহ 167 নেতাকর্মী। আসামি পক্ষের আইনজীবী জানান, এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয় অভিযোগের কোনো সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আইনের আশ্রয়ে সুবিচার মিলেছে বলে মন্তব্য তাদের। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। তিনি বলেন, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই, সেফ এক্সিটের কিছু নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। আন্দোলনকারী ছাত্রদের সাথে সরকারের দূরত্ব নেই মন্তব্য করে বলেন, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। কথা বলেন সরকারি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়েও। জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, 990 হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। জানান, এ পর্যন্ত 60,000 জন হজে যেতে নিবন্ধন করেছেন। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম ও নারী ভোটারদের সিদ্ধান্ত। তবে রাজনীতিতে অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীরা ভোটাররা তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। সিদ্ধান্তহীনতায় ভুগছেন জেনজি ভোটাররাও। সোমবার ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ নিয়ে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক আলোচনা সভায় জানানো হয় এই তথ্য। জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরে চালানো এই জরিপে দেখা যায় 68.2% নারী পিআর পদ্ধতি নির্বাচনের কথা আগে শুনেননি। পুরুষদের মধ্যে এর হার 45.9%। অন্যদিকে 23% নতুন ভোটার এখনও নির্বাচন নিয়ে কিছু ভাবেননি। জরিপে উঠে আসা তথ্যে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুরে এগিয়ে জামাত। অন্যদিকে বরিশালে 31.9% ভোটার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে দলটিতে ভোট দিতে আগ্রহী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজায় যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় শুরু, পুরো আয়োজন দেখতে ট্রাম্প সশরীরে পৌঁছে গেলেন ইসরায়েলে। আবারও রাজপথে 7 কলেজের শিক্ষার্থীরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আইন কার্যকরের দাবি, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। কেউ কেউ 71 ভুলানোর চিন্তায় ব্যস্ত বলেছেন মির্জা ফখরুল। নাশকতার এক মামলায় আব্বাস, রিজভী সহ বিএনপির 167 নেতাকর্মীর দায় মুক্তি। জনমতে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে এগিয়ে বিএনপি, রংপুরে জামাত ও বরিশাল বিভাগে আওয়ামী লীগ। ইনোভেশনের জরিপ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।